আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা একটি বই ক্লাস নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব, যেটা মূলত সামনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একদমই নতুন। কারণ আগে কি ছিল, আগে হচ্ছে বিজ্ঞান বইটা ছিল না, বাট এইবার থেকে যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের এই বইটা লাগবে বা হিসাব বিজ্ঞান আসবে এখান থেকে, তো তাদেরকে সাময়িকভাবে হলেও এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তো হিসাব বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার, এখানে বেশ কিছু চ্যাপ্টার আছে। এটা হচ্ছে পুনর্মুদ্রণ হচ্ছে কত 2021, কারণ মাঝখানে কি ছিল না, এটা আসলে ছিল না এই বইটা। আচ্ছা, এবার প্রথম চ্যাপ্টারের নামটা কি আমাদের হিসাব বিজ্ঞানের পরিচিতি। তো হিসাব বিজ্ঞানের পরিচিতি শুরু করার আগে আমাদের যে হিসাব বিজ্ঞান সেই বিষয়ে একটু কথা বলতে চাই। হিসাব বিজ্ঞান বলতে কি বোঝায় দেখো, ইংরেজিতে হিসাব বিজ্ঞানকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টিং। কিন্তু বাংলাতে কি বলা হয়, হিসাব বিজ্ঞান। এখন অ্যাকাউন্ট মানে কি, অ্যাকাউন্ট মানে হচ্ছে গণনা করা, আর অ্যাকাউন্টিং বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ গণনা। কিন্তু এইটার বাংলা হওয়ার কি ছিল, বাংলা হওয়ার দরকার ছিল গণনা, ঠিক আছে, গণনা হওয়া দরকার ছিল। কিন্তু হিসাব সাথে গণনার পরিবর্তে কি ব্যবহার করেছে, হিসাব। কিন্তু তার সাথে বিজ্ঞান ব্যবহার করার কারণ কি, কে বলতে পারবা? আচ্ছা আমি বলি, দেখো হিসাবটা কি, তোমার পরিবারের যারা হিসাব করে, তোমার বাবা মা দেখবা যে সে মাসিক কত টাকা পায় এবং প্রতি মাসে তার ঘর ভাড়া, বা তোমাদের যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে তোমাদের খাওয়া দাওয়া খরচ, তোমাদের পড়ালেখার খরচ, জামা কাপড়, যাতায়াত খরচ, এইসব যে বিদ্যুৎ খরচ আছে, এইসব খরচ দেখবা সে লিখে রাখে, ঠিক আছে। অনেকে কিন্তু হিসাব করে এইগুলা, এবং তার ইনকাম কত হচ্ছে সেটাও সে লিখে রেখে, এবং তার ইনকাম, তার আয় থেকে, তার বেতন থেকে সে ব্যয়গুলো বাদ দিয়ে যেটা থাকে সেটা কি তার, সেটা হচ্ছে তার সঞ্চয় বা অবশিষ্ট টাকা, যেটা সে বিভিন্ন কাজে খরচ করতে পারে। এটা দেখবা পরিবারে একরকম হয়, বিভিন্ন পরীক্ষা মানে পরিবার ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এটা। তো এইগুলাকে বলা হচ্ছে হিসাব। আর আবার আর কিছু হিসাব আছে যেগুলো দেখবা একক মালিকানা যে ব্যবসাগুলো আছে, মানে যেমন মনে করো তোমার আব্বু হচ্ছে একজন ফল ব্যবসায়ী। তো তার ফল ব্যবসা করতে সে তো একলাই ব্যবসা করতেছে, তাই না? সেখানে যত টাকা লাগাইছে তোমার আব্বু একলাই লাগাইছে, বা যত টাকা ওখান থেকে পাবে সেটা তোমার আব্বু একলাই করছে। তো এই যে সেখানে খরচ, যাবতীয় খরচ, তারপর যাবতীয় আয়, সেটা তোমার আব্বুই ভোগ করবে। আবার যদি দেখা যাচ্ছে যে কেউ এসে তোমাদের ব্যবসাটা উঠায় দিল, মনে করো একটা ঝড় হলো, ঝড়ে তোমাদের দোকানটা ভেঙে গেল, বা জিনিসপাতি যা ছিল সব ভিজে একদম নষ্ট হয়ে গেল, তাহলে তোমার আব্বু কিন্তু পুরোটা খরচই তোমার আব্বুকে নিতে হবে। তো একে বলে একক মালিকানা ব্যবসা। তো এই ব্যবসায় দেখবা যে এক একজন এক এক রকম হিসাব করে। কেউ দেখবা যে আয় হচ্ছে, আয় থেকে কি করে ব্যয় বাদ দেয়। কেউ বা হচ্ছে তোমার করে বছরের শুরুতে সে যত টাকা আনছিল সেগুলারে যোগ করে বছরের শুরুতে, ঠিক আছে, বছরের শুরুতে যা আনছে, সেগুলা থেকে কি করে, সেগুলা থেকে সমাপনীটা বাদ দেয়, অর্থাৎ মাসের শেষে যা তার কাছে যেই টাকাটা থাকে সেটা বাদ দিয়ে তার অবশিষ্ট যে কয়টা থাকবে সেই কয় টাকা তার কি লাভ। এইভাবে অনেকে হিসাব করে। তো এই যে এক একজন এক একভাবে হিসাব করতেছে, এইটাকে কি হিসাব বিজ্ঞান বলা হয় না, এটাকে বলা হচ্ছে কি হিসাব, ঠিক আছে। এই যে হিসাব বলা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, হিসাব। এবার সাথে কি আছে, সাথে আছে বিজ্ঞান। তাহলে বিজ্ঞানটা কি, বিজ্ঞান হচ্ছে, আমরা বিজ্ঞান বলতে কি বুঝাই, যেটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার সাধারণত যেটা তোমার আধুনিক পদ্ধতি ব্যবহার। তো এখানে হচ্ছে বিজ্ঞানটা কীভাবে আসলো, যেটা বলছিলাম যে যেটা একটা একটা নির্দিষ্ট উপায়ে, যেটা কি হবে যুক্তিসম্মত হবে, যেটা হচ্ছে সার্বজনীন স্বীকৃত হবে, সেটাকে বলা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আসতে হবে, যে আমি একভাবে করলাম, ধরো তুমি আরেকভাবে করলা, তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বা আব্বা আম্মু একভাবে করলো, বা তোমাদের হচ্ছে টিচার আর একভাবে করলো, এক মালিকানা ব্যবসায়ী তারা আর একভাবে করলো, এইভাবে করলে কিন্তু হবে না। তো একটা নির্দিষ্ট উপায়ের মধ্যে আসতে হবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে হিসাব প্লাস বিজ্ঞান।
এখন যে বিষয়টা হচ্ছে সেই বিজ্ঞানটা তাহলে কে আনলো? আমাদের প্রথম থেকে কি হিসাব ছিল? হিসাব তো প্রথম থেকেই ছিল, সেই শুরু থেকে হিসাব ছিল, মানুষ কিন্তু বিভিন্নভাবে হিসাব করত। তার সাথে বিজ্ঞান আনছে হচ্ছে লুকা প্যাসিওলি, ঠিক আছে? 1494 সালে লুকা প্যাসিওলি তিনি একটা বই আনেন, তিনি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেন, আমাদের সাথে পরিচয় করায় দেন। সেটা হচ্ছে তোমার দুদরফা পদ্ধতি, ঠিক আছে? ডাবল এন্ট্রি সিস্টেম যারা বলে। তো এটা সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। এখানে কি বলছে ওটা আগে একটু দেখি, পড়ে দেখি। বলছে ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটা ক্ষেত্রে অর্থের সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। এ সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এ সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাবের তথ্য জানতে সর্বদা আগ্রহী। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেন সমূহের সংরক্ষণ, পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবস্থিত করে। এবার বলতেছে হিসাব বিজ্ঞানের ধারণা, এটা 2 নম্বর পেজে পাবা। বলছে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ, আয়, তারপর খরচ পরিশোধ, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বা বিক্রয় করা, দেনাদার হতে টাকা পাওয়া বা পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয়। তাহলে কি হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া, খেয়াল রাখতে হবে, হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান যেই হোক না কেন তার আর্থিক কার্যাবলী লিপিবদ্ধ করা হয়। আর্থিক কার্যাবলী বলতে কি বোঝানো হচ্ছে? খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয় করা, পণ্য ক্রয় বিক্রয় করা, দেনাদার হতে আদায়। দেনাদার বলতে কি? যার কাছে তুমি টাকা পাবা, ঠিক আছে? দেনাদার সৃষ্টি হয় কিভাবে? বাকিতে যখন তুমি পণ্য বিক্রয় করবা, পণ্য তো তাকে দিয়ে দিয়েছো, তাই না? পণ্য কিন্তু তাকে কি করছো? দিয়ে দিছো, কিন্তু তার কাছে তুমি টাকাটা এখনো নেওনি। সে বলছে, ভাই আমার খুব টাকার সমস্যা চলছে, আপনি বাকিতে আমাকে পণ্য দিয়ে দেন, আমি আপনাকে বিক্রি হয়ে গেলে বা কিছুদিন পরে আমি আপনার পণ্যের টাকাটা দিয়ে দিব। এইভাবে কিন্তু দেনাদার সৃষ্টি হয়। তো দেনাদার হতে টাকা আদায় করছো মনে করো। আবার পাওনাদার, অর্থাৎ যার কাছে তুমি ক্রয় করছো, ধারে ক্রয় করছো, তুমি কারো কাছ থেকে পণ্য ধারে কিনে আনছো, এবার তাকে হচ্ছে তোমার টাকাটা দিতে হবে। তখন তুমি যখন তাকে পরিশোধ করে দিচ্ছ তখনও কিন্তু তোমার হিসাবে এটা লিপিবদ্ধ করতে হবে। তো ওভারঅল এই যে আর্থিক কার্যাবলী আছে এগুলা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে এইগুলা লিপিবদ্ধ করাই হচ্ছে হিসাব বিজ্ঞান বলে বা এর একটি প্রক্রিয়া। আচ্ছা, হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, যে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসার কি করে? লেনদেন লিপিবদ্ধকরণ করে, শ্রেণীবদ্ধকরণ করে, ব্যাখ্যাকরণ করেন, ঠিক আছে? এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের কাজটা কি? লেনদেন লিপিবদ্ধ করেন, মানে লেনদেন ধরো প্রথমে আমরা দেখেছি যে লেনদেন অনেক রকম হয়, সেগুলো আসলে লিপিবদ্ধ, সেগুলোকে আগে আমাদের কি করতে হবে? হিসাবের মধ্যে আনতে হবে, অর্থাৎ লিপিবদ্ধ করতে হবে। এবার শ্রেণীবদ্ধ, মনে করো আজকে 1 তারিখ, আজকে একটা ঘটনা ঘটছে, কালকে 5 তারিখ আবার ঘটনা ঘটছে, কালকে 4 তারিখ আবার একটা, মানে 4 তারিখে একটা ঘটনা, এভাবে করে 8 তারিখ, 6 তারিখ, এভাবে ঘটনা আছে। এখন দেখো 1-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 8, 8-এর পর 6। এখন এগুলো কি সঠিক সিস্টেমে আছে? না। 1-এর পরে কি হয়? 4, 4-এর পরে কত? 5, 5-এর পরে কত হয়? 6, 6-এর পরে 8। এই যে লিপিবদ্ধকরণ, যেমন এইটা হচ্ছে সঠিকভাবে লিপিবদ্ধকরণ নেই, অর্থাৎ তোমার যে হিসাবের লেনদেনগুলো সেটা সঠিকভাবে দেওয়া নেই, তেমন লেনদেনগুলোকেও ওইভাবে শ্রেণীবদ্ধ করতে হয়। অর্থাৎ কোন লেনদেন কোনটার মধ্যে যাবে সেটা যদি আমরা এইভাবে ভালো করে লিপিবদ্ধ না করতে পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, পরে কি আছে? পরে বলতেছে ব্যাখ্যাকরণ। আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে, তাই তো? ব্যাখ্যা, অর্থাৎ ওইটা কেন হইল, কোন পদ্ধতিতে তুমি হচ্ছে এটা মানে লিপিবদ্ধ করছো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন নগদে নগদে পণ্য ক্রয়। এখন
নগদে যখন তুমি পণ্য ক্রয় করছো, তাহলে নগদে পণ্য ক্রয় করলে পণ্য ক্রয় করা কি, পণ্য ক্রয় করার কারণে পণ্য হচ্ছে তোমার প্রতিষ্ঠানে আসছে, আর নগদ টাকা কি চলে গেছে। তাহলে তোমার প্রতিষ্ঠানে যখন নগদ টাকা চলে গেছে, তাহলে কি হলো, নগদ টাকা কি হলো, কমে গেল। নগদ টাকা কি হলো, কমে গেল। আর এদিকে কি হলো, পণ্য বা ক্রয় কি হলো, পণ্য পণ্য ক্রয়কে আমরা কি হিসাবে লিখতে হয়, ক্রয় হিসাবে লিখতে হয়। আচ্ছা, ক্রয় কি হলো, বেড়ে গেল। ঠিক আছে, বেড়ে গেল। তাহলে একটা কি, একটা বেড়ে গেল, আর একটা কি হলো, আর একটা কমে গেল। তো এই যে এটাকে হচ্ছে বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা, এটার কাজই হচ্ছে ব্যাখ্যাকরণ। এই এখন এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। এসব তথ্যবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণীয় প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলে। এখন হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে, ব্যবসার ভাষা হিসেবে একে প্রকাশ করা হচ্ছে। তো ব্যবসার ভাষা হিসেবে প্রকাশ করা হচ্ছে কেন, খুবই সোজা। ব্যবসার ভাষা হিসেবে প্রকাশ করার মেইন কারণ হচ্ছে, এটা হচ্ছে ব্যবসায় আর্থিক অবস্থা জানা যায়। আর্থিক অবস্থা জানা যায় হিসাব বিজ্ঞানের মাধ্যমে, ব্যবসার আর্থিক অবস্থা জানা যায় বলে একে ব্যবসার ভাষা বলে। যেমন একটা সাধারণ মানুষ যখন কথা বলে, তার মুখের ভাষা কি করে, তার মুখের ভাষা তার মনের ভাব এবং সে কেমন, সে লোকটা কি ভালো নাকি মন্দ, তার মুখের ভাষা দেখে কিন্তু মোটামুটি ধারণা করা যায়। তেমনি ব্যবসায়ের ভাষাকে কি বলা হচ্ছে, আর্থিক অবস্থা জানা যায়। তো ব্যবসার ভাষা হচ্ছে হিসাব বিজ্ঞানের মাধ্যমে, যেহেতু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। কীভাবে জানা যায়, যেমন তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান যখন করা হচ্ছে, তখন সে আমাদের কি করে দিচ্ছে, লেনদেনকে লিপিবদ্ধ করছে, শ্রেণীবদ্ধ করছে, ব্যাখ্যা করছে, যার ফলে আমরা হিসাবের আমাদের প্রতিষ্ঠানের যে হিসাবটা সেটা ভালো করে জানতে পারতেছি হিসাব বিজ্ঞানের মাধ্যমে। আবার আমাদের আয় কতটুক হচ্ছে, ব্যয় কতটুক হচ্ছে, সম্পদ কতটুক হচ্ছে, এগুলাও জানতে পারছি। তো এটা কি হচ্ছে, আমাদের ব্যবসার কেমন অবস্থা চলতেছে, সেটা কি খারাপ নাকি ভালো, আমাদের কি দরকার, সেটাও কিন্তু হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি। ঠিক আছে, তো এই জন্য এটা যেমন ভাষা যে কাজটা করে, যে মনের ভাব প্রকাশ করা অবস্থা আমরা জানতে পারি ভাষার মাধ্যমে, তেমন এই জন্যই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হচ্ছে, যেটা আসলে ব্যবসার বর্তমান অবস্থাকে সহজে প্রকাশ করে আর কি। দেখো এখানে বেশ কিছু আছে। লাস্ট টপিক সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এখন এইটাই আমাদের লাস্ট টপিক হবে, কেমন, হিসাব বিজ্ঞানের ব্যবসার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। এখন দেখো এখানে আমাদের বেশ কয়টা আছে, প্রায় 9টা আছে, তাই না, 9টা আছে। এটা আমরা ধাপে ধাপে দেখি। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আর কি প্রয়োজনীয়তা, দুটো পার্ট আছে। উদ্দেশ্য আর কি প্রয়োজনীয়তা কি এক না, উদ্দেশ্য প্রয়োজনীয়তা আলাদা। প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের বিশ্লেষণ করে কেন আমাদের হিসাব বিজ্ঞান দরকার, আর উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানটা তৈরি হওয়ার কারণগুলো কি, এর মেইন হচ্ছে লক্ষ্যগুলো কি ছিল, সেইগুলোকে বলা হচ্ছে উদ্দেশ্য। প্রয়োজনীয়তা আমাদেরকে আমাদের দরকারটা বোঝায়, আর উদ্দেশ্যটা হচ্ছে হিসাব বিজ্ঞানের দরকারটা বোঝায়। একটু কঠিন মনে হচ্ছে, তারপরেও আমরা ব্যাখ্যা করতে করতে দেখব। বলতেছে লেনদেন সমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে হিসাবের কি সঠিকভাবে বইতে লিপিবদ্ধ করাই হচ্ছে প্রথম উদ্দেশ্য। বলছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে আসে। ঠিক আছে, যখন তুমি এমসিকিউ দিবা, সেই এমসিকিউতে কিন্তু এটা আসার সম্ভাবনা বেশি, যে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি এটা। এবার বলতেছে যে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। ফাইন বলছে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। আচ্ছা, তাহলে কিসের মাধ্যমে, এই যে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নির্ণয় করতেছে, এর মাধ্যমে কি করা যায়, ধারণা করা যায়। তার মানে প্রথম তিনটা আমরা দেখলাম কি, প্রথম তিনটা হচ্ছে সেম,
যে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নিরূপণ, এর মাধ্যমে কি হয়, আমরা হচ্ছে এটার জন্য আমাদের কি হয়, এটার জন্য আমরা হচ্ছে আর্থিক অবস্থার ধারণা লাভ করি, যে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন হচ্ছে এটা ধারণা লাভ করতে পারি। পাশাপাশি আমাদের এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য আমাদের কিন্তু সঠিকভাবে লেনদেনগুলো লিপিবদ্ধ করা দরকার, সেটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার 4 নম্বর বলতেছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা, খুবই ইম্পর্টেন্ট। এটা কি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কি নিয়ন্ত্রণ, ব্যয়। এখন সবাই বলে, দেখবা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে যদি জিজ্ঞাসা করো, তারা বলবে যে ইনকাম বাড়ানোর, প্রতিষ্ঠানের আয় বাড়ানোর প্রধান হাতিয়ার হচ্ছে বিক্রয় বাড়ানো। কি বলবে, যে প্রধান উপায় হচ্ছে বিক্রয় বাড়ানো, কিন্তু না, বিক্রয় বৃদ্ধি করাই একমাত্র সবথেকে বড় হচ্ছে পদ্ধতি না, তোমার ব্যয় নিয়ন্ত্রণ করাও আরেকটি পদ্ধতি। যেমন ব্যয় নিয়ন্ত্রণ যখন করতেছো, দেখো, ধরো মনে করো আয় হচ্ছে 10,000 টাকা, তোমার ব্যয় কত ছিল 8,000 টাকা। 8,000 কি, এটা হচ্ছে ব্যয়, আর 10,000 কি, এটা হচ্ছে আয়, ঠিক আছে। এখন লাভ হচ্ছিল কত, লাভ হচ্ছিল 2,000, খেয়াল করতে হবে 2,000 টাকা লাভ হচ্ছিল। এখন প্রতিষ্ঠানের কাছে যখন বললা যে দেখাইলা একজন অ্যাকাউন্টস হিসেবে বা হিসাব রক্ষক হিসেবে, যখন তুমি হচ্ছে প্রতিষ্ঠানের কাছে বললা যে ভাই দেখেন আপনার 10,000 টাকা বিক্রি হয়, 8,000 টাকা ব্যয় হয়, 2,000 টাকা লাভ হয়। এখন প্রতিষ্ঠান চাচ্ছে কি যে তার লাভ আরও বাড়ুক, তখন ও কী বলবে, তখন বলবে 10,000 টাকা বাড়ান, 10,000 থেকে বাড়ায় 15,000 করতে হবে। কত, 10,000 টাকার থেকে বাড়ায় কত করতে হবে, এখানে 15,000 করতে হবে। তাইলে ও যদি এখানে 15,000 করতে যায়, তাহলে এখানে লাভ হচ্ছে কত, তাহলে ব্যয়টাও বেড়ে যাচ্ছে। ব্যয়টা তখন বেড়ে কত হয়ে যাবে, দেখা যাচ্ছে ব্যয়টা বেড়ে 11,000 হয়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে লাভটা কত হচ্ছে, 4,000 টাকাও লাভ হচ্ছে, ঠিক আছে। কিন্তু ও কিন্তু এই কাজটা না করে আরেকটা কাজও করতে পারত, কি, যে ব্যয়টাও বাড়াতে হবে, আয়টাও বাড়াতে হবে, বিক্রয় বাড়াতে হবে, আবার ব্যয়টাও কমানোর চিন্তা ভাবনা করতে হবে। সেই ক্ষেত্রে কি হইতো, দেখো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর এখানে দেখা যাচ্ছে ব্যয়, আয় ঠিকই বাড়াইতো 15,000 টাকা, কিন্তু ব্যয়টা হয়তো 11,000 না হয়ে 10,500 হইতে পারত। বুঝতে পারছো, ব্যয়টা কমায় কত করতো, 10,500, আবার আয় বাড়ায় 15,000 করতো। তাহলে ওর এখানে প্রফিটটা কত হতো, প্রফিটটা হতো হচ্ছে ওর 4,500, 500 টাকা প্রফিট বেড়ে যেত আরও, ঠিক আছে। তার মানে এরকম ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের এই যে কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল কি, লাভ বৃদ্ধি করা, তো এটা কিন্তু করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এবার হিসাব বিজ্ঞানে ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা, জালিয়াতি রোধ। অবশ্যই যখন তুমি এইভাবে হিসাব পাই টু পাই নিবা, সব ডকুমেন্টস দিবা, তখন কিন্তু তার জালিয়াতিটা করতে পারবে না। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো, এটা তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী যখন তুমি তুলনা করবা, তখন তুমি বুঝতে পারবে যে কোন বছরে লাভ ছিল কত, কোন বছরে কি বাবদ কত করে খরচ করা হয়েছে, এগুলো বোঝা যাবে। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি, এগুলাকে কি বলা হচ্ছে, সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি, এগুলা থেকে যে অর্থের আগমন ও বহির্গমন হয় সেগুলোকে লিপিবদ্ধ করা। সরকারের বিভিন্ন উৎস, কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে। আচ্ছা, এইটা মোটামুটি আমাদের গেল, ঠিক আছে। এই পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এর উৎপত্তি কিভাবে আসছে এবং এটা আস্তে আস্তে কিভাবে ক্রমবিকাশ হচ্ছে সেটা আমরা দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।